সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফুটবল খেলা ঘিরে কক্সবাজারের স্টেডিয়ামে সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত অন্তত 50। 25 ঘন্টায়ও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা, কমিশন সদস্যের পদত্যাগ। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, মশা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে দায়ী করছে স্থানীয়রা। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কেন্দ্র করে কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম আজ রণক্ষেত্রে পরিণত হয়। গেট ভেঙে অনেক দর্শক ঢুকে পড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 50 জন আহত হয়। বিক্ষুব্ধরা স্টেডিয়ামে আগুন ধরিয়ে দেয়। এটি কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। শুক্রবার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টেকনাফ উপজেলা দল ও রামু উপজেলা দল মুখোমুখি হওয়ার কথা ছিল এই মাঠে, কিন্তু ম্যাচ শুরুর আগেই এটি পরিণত হয় রণক্ষেত্রে। দর্শকদের একটি অংশ টিকিট কিনেও স্টেডিয়ামে প্রবেশ করতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। তারা গেট ভেঙে মাঠে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিকেল 5:30টায় খেলা চালানোর চেষ্টা করে কর্তৃপক্ষ, কিন্তু একদল বিক্ষুব্ধ দর্শক স্টেডিয়ামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আরেক দফা পরিস্থিতির অবনতি ঘটান। ফলে খেলা আর মাঠে গড়ায়নি। সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। তারা যেটা হয়, প্রথমে মাঠের গেটগুলো ভেঙে ভিতরে চলে যায়, ভিতরে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি যেটা হয়, শেষ পর্যন্ত এই যে মাঠের যে 15,000 বা 15,000 20,000 দর্শক, তারা কিন্তু ধৈর্যহীন হয়ে আসলে মাঠের ভিতরে ঢুকে যায়। এখন যে পরিস্থিতি, আমরা আগে এলাকাটা কন্ট্রোলে নিয়ে আসি। কন্ট্রোলে নিয়ে আসার পরে আমরা সবাই মিলে বসে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। 1 সেপ্টেম্বর শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার দল অংশ নেয়। দীপ্ত বার্তা কক্ষ। এবার ক্যাম্পাসে ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। বিকেলে নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দ্রুত ফল প্রকাশের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একটি অংশ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়ার পর রাত 10টার কিছু পর শুরু হয় গণনা। এদিকে অনিয়মের অভিযোগে তুলে আজ রাতে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। জাকসু নির্বাচনের ভোট গণনার খবর সংগ্রহ করছেন সহকর্মী এম.এ. হালিম। তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। হালিম, ভোট গণনা কতটা এগিয়েছে, ফলাফল জানতে আসলে আর কতটা সময় অপেক্ষা করতে হবে? একই সাথে সিনেট ভবনের বাইরের পরিস্থিতিও আমাদেরকে জানাবেন। দেখুন, আমরা প্রধান নির্বাচন কমিশনার সাথে কথা বলেছিলাম এবং তিনি সাংবাদিকদের এ বিষয়ে একটি ব্রিফিং করেছেন এবং তিনি যেমনটি তখন বলছিলেন যে আসলে হল সংসদের যে নির্বাচন সেটি গণনা শেষ হয়েছে এবং তারপরে কেন্দ্রীয় যে সংসদের সেই নির্বাচনের গণনা শুরু হয়েছে। সেই হিসেবে এখন পর্যন্ত আমরা একটু আগে যেটি জানতে পেরেছি দোলা, সেটি হচ্ছে যে হল সংসদের যে 21টি যে হল রয়েছে সেই হলের মধ্যে কিন্তু 20টি হল সম্পন্ন হয়েছে এবং একটি হল যেটি কাজী নজরুল ইসলাম হল, সেখানে ভোটার সংখ্যা বেশি হয় এবং সেখানে ভোট যে গ্রহণ হয়েছিল সেদিন কিন্তু বিলম্বে সেই ভোট গ্রহণ হয় এবং সেই হিসেবে কিন্তু সেই হলটির কিন্তু এখনো গণনা হচ্ছে, আংশিক এখনো বাকি রয়েছে হল যেটি সংসদের। এবং তাছাড়া কিন্তু কেন্দ্রীয় সংসদের যে এখানে ভোট গণনা, সেখানে আমরা জানতে পেরেছি 8টি কেন্দ্রের সেখানে ভোট গণনা এখন চলমান রয়েছে। সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে যে একটি ধীর গতি ছিল, এখন কিন্তু অনেকটাই এগিয়েছে এবং
নির্বাচনের যিনি সদস্য সচিব রয়েছেন তিনি কিন্তু একটু আগে কি কথা বলে গেছেন, এখানে যারা এখন গণনা শুরু করেছেন তারা কিন্তু আগামী 2 ঘন্টার মধ্যে এখান থেকে কেউ বের হতে পারবেন না এবং এখানে কেউ প্রবেশ করতে পারবেন না, কারণ একটা না যাতে এখানে ভোট গণনা হয় সেই হিসেবে সেই লক্ষ্যে তিনি এই কথাটি বলেছেন। এবং এখানে আর একটি বিষয় যে এই জাকসু নির্বাচনের যিনি সদস্য সচিব রয়েছে, এই যে দুঃখিত একজন যিনি নির্বাচন কমিশনার রয়েছেন মাফরুই সাত্তার, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে কিন্তু 9টার দিকে কিন্তু তিনি বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগ করেছেন। সেই তার পদত্যাগ জের ধরে আমরা দেখতে পেয়েছি যে প্রক্টর অফিসের সামনে ছাত্র শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং সেখানে তারা তারা এই যে নির্বাচন কমিশনারের যে পদত্যাগ সেই পদত্যাগকে তারা নির্বাচন বানচালের একটি অংশ তারা মনে করছেন। তাছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যার দিকে কিন্তু অন্যান্য যারা প্যানেল ছিল, যেটি আপনার স্বতন্ত্র প্যানেলের প্রার্থী এবং তাছাড়া বাকশাসের এবং ছাত্র শিবির, তারা বলছিলেন যে 8টা নাগাদ যদি ফলাফল ঘোষণা করা না হয় তাহলে তারা আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে তারা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন এবং তাদের সাথে একটি বৈঠকে বসে এবং সেক্ষেত্রে যে মানবিকতার কথা চিন্তা করে যেহেতু আজকে একজন শিক্ষক এখানে মারা গিয়েছে, যে এই ফলাফল গণনার সময় সেই শিক্ষকের মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু মানবতার কথা চিন্তা করে কিন্তু তারা এই সময়টি মেনে নিয়েছেন যাতে আজকের মধ্যেই যাতে এই নির্বাচন ফলাফল ঘোষণা করা। সব মিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আশার আলো যে এখনো লোক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমরা বিগত সময় কালকে আমরা দেখতে পেয়েছিলাম রাতে কিন্তু লোক সংখ্যা অনেক কম ছিল, সেই লোকবল সংকটের কারণে কিন্তু মূলত এই গণনার বিলম্ব। কারণ এখানে যে প্রথমে যে সমস্যাটি হয়েছিল যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। এই ছিল দুলা আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। জাকসু নির্বাচনের ভোট গণনা ঘিরে দিনভর ক্যাম্পাস ছিল প্রার্থী ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর। চলে অভিযোগ পাল্টা অভিযোগ। ছাত্রদল সহ 5টি প্যানেল ভোট বর্জন করলেও ফলের অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। 33 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়নি 2 দিনেও। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এর 5 ঘন্টা পর রাত 10:15টার দিকে শুরু হয় গণনা। শুক্রবারও পুরো দিন চলে এ কার্যক্রম। অবশ্য অনিয়মের অভিযোগে ভোটের দিন ছাত্রদল সহ 5টি প্যানেল ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানায়। ছাত্র শিবির সমর্থিত প্যানেল দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়ে আসছে। একই দাবিতে ভোটের পরদিন ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীদের একটি অংশ। যেভাবে আসলে আমাদের ব্যালট পেপারটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু আসলে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করার জন্য না, এবং সেখানে গণনা করাতে খুবই জটিলতার সৃষ্টি হয়েছে। তো তারপরে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। হলে অনুমতি ব্যতীত প্রবেশ করা বা লিফলেট বিতরণ কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে, কিন্তু আসলে ভোট বর্জন করার মতো আসলে কোনো ঘটনা ঘটেনি। আমি মনে করি যারাই বর্জন করেছে তারা আসলে হেরে যাওয়ার যে একটা পরিস্থিতি তারা সেটা বুঝে গিয়েছিল। যে 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে তাদের প্রতি আমরা সম্মান রেখে এবং এই যে জাকসু নির্বাচনের যে আয়োজনটা শুরু হলো তার প্রতি আমরা সম্মান রেখে যে ফলাফলে আসুক না কেন আমরা মেনে নিব। আমরা ভোট বর্জন কিংবা বয়কটের কোনো সিদ্ধান্তের দিকে আমরা যাচ্ছি না। ভোট গণনায় এত সময় কেন লাগছে তার কারণ জানালেন এই নির্বাচন কমিশনার। যেটি যেমন ওএমআর সিস্টেমে যেটা সেটি হয়তো তাড়াতাড়ি যায়, কিন্তু হাতে গুনে সংখ্যা বেশি এবং এখানে প্রতিটি হলের আলাদা আলাদা রেজাল্ট, প্রতিটি প্রার্থীর আলাদা রেজাল্ট, যার ফলে হাতে গুনে আমাদের গণনার টেবিল বসার জায়গাটা পূর্ণাঙ্গ রূপে দিতে পারেনি। জাকসু নির্বাচন ও ভোট গণনা ঘিরে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে গেটগুলি, সেই গেটগুলিতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আমরা জোরদার করেছি। বহিরাগত প্রবেশ করার সুযোগ আমরা দিব না। জাকসু নির্বাচনে ভিপি পদে 9 জন ও জিএস পদে 9 জন সহ 25টি পদের বিপরীতে মোট 177 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দীপ্ত বার্তা কক্ষ। জাকসু নির্বাচনে ভোট গণনার সময় অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষিকাকে শোক শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। আজ সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা শুরু হয়। জান্নাতুল ফেরদৌস সকালে সিনেট ভবনে যান দায়িত্ব পালন করতে, সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় চাপ পড়ছে হাসপাতালে। উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেকে ভিড় করছেন রাজধানীতে। এডিস মশা বৃদ্ধির জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। জ্বরের পাশাপাশি অনেকে মাথা ব্যথা, বমি ও শ্বাসকষ্টে ভুগছেন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে আগস্ট থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অন্তত 179 জন। নারায়ণগঞ্জের 300 শয্যা ও 100 শয্যা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত নারী ও পুরুষদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাচ্চা নিচে ভর্তি করছি, কিন্তু বাচ্চাদের ওয়ার্ডটা খুবই খারাপ। বাচ্চাদের ওয়ার্ডটা অনেক নোংরা। বাচ্চাদের ওয়ার্ডটা পরিষ্কার করলে মানে বাচ্চারা অনেক সুস্থ ফিল করবে। হাসপাতালের যে পরিবেশ, এই পরিবেশে তো থাকলে আরও অসুস্থ হয়ে যাবে, এই জন্য আমি চলে যাচ্ছি। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা নেই, আর সেবা নিয়ে রোগীদের রয়েছে নানা অভিযোগ। পরিবেশ এত একটা ভালো না, এখানে অনেক মশা, রাত্রে অনেক মশা লাগে, আর বাথরুমও খুবই নোংরা, পানি সুপিও পানি পাওয়া যায় না। সিট না থাকার কারণে তারা ঢাকা পাঠিয়ে দিতেছে, রেফার করে দিতেছে, কিন্তু সবার পক্ষে তো ঢাকা যাওয়া সম্ভব না। আমরা চাই এখানে আরো সিট বাড়ুক, আরো রুম সংখ্যা বাড়ুক। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, শয্যা সংখ্যা ও সেবার মান বৃদ্ধির চেষ্টা করছে কর্তৃপক্ষ। আমাদের এখানে পর্যাপ্ত ভর্তি রোগীদের জন্য স্যালাইনের ব্যবস্থা আছে এবং আমাদের হাসপাতালে টেস্ট করার জন্য আমাদের ডেঙ্গু কিট এগুলো আমাদের হাসপাতালে আছে। তারপরও সামনে কিটের সংকট দেখা দিতে পারে, বিদায় আমরা আরও 2000 কিটের চাহিদাপত্র দিয়েছি। হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং কেবিনের স্বল্পতা রয়েছে। আমরা চেষ্টা করতেছি, সিভিল সার্জন মহোদয় এবং ডিসি সাহেব চেষ্টা করতেছে যাতে আমাদের আইসিইউটা চালু করা যায়, যার ফলে আমাদের হয়তো ঢাকার রোগী পাঠানোর প্রবণতাটা অনেক কমে যাবে। এডিস মশা নিধনে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের আরও কার্যকর ভূমিকা দেখতে চান নারায়ণগঞ্জ শহরের মানুষ। দীপ্ত বার্তাকক্ষ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আজ রাতে তিনি শপথ নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল তার সরকারি বাসভবনে সুশীলা কার্কিকে শপথ পড়ান। নেপালের সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন সরকারকে 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়েছে। নেপালের জেনজি বিক্ষোভকারীদের প্রতিনিধি প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ দেওয়া হয়। নেপালে সুশাসনের ঘাটতি আর দুর্নীতির কারণে তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে মাঠে নামলেও এতে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের উপস্থিতি ছিল, এমনটাই মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ও রাজনীতি বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। দেশটির নেতারাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন তিনি। এশিয়ার কয়েকটি দেশে সরকার হটানোর ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা রাখে নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড বা জেনজিরা সামনের সারিতে থেকে সরকারের বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার জেনজিদের বিক্ষোভে নতুন মাত্রা যোগ করে। নেপালেও এমনটাই ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের নিষেধাজ্ঞা জারি আগুনে ঘি ঢেলেছে। মাত্র 1.5 দিনের বিক্ষোভে পতন ঘটে কেপি শর্মা ওলির সরকারের। সবগুলো ঘটনায় দুটো তো প্রধান ব্যাপার আছে। একটা হলো তরুণরা নেতৃত্ব দিচ্ছে, কিশোর তরুণরা, আর একটা হলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই মূলত অভ্যুত্থানগুলো হচ্ছে। তো এই দুটো ক্যারেক্টারের মিল আছে আর কি। এবং এই অঞ্চলে কোনো দেশেই কিন্তু রাজনীতিক স্থিতিশীলতা খুব একটা আসছে না। তিনি বলেন, নেপালের এই গণজোয়ারের নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতি, যেখানে যুক্তরাষ্ট্র, ভারত, চীনের মতো শক্তিগুলোর সম্পৃক্ততা আলোচনায় রয়েছে। যে দুটো দল এই অভ্যুত্থানকে খুব জোরে সোরে সমর্থন করছে এবং যে দুটো দলের কর্মীরা বিভিন্ন ভাঙচুরে বিশেষভাবে যুক্ত ছিল, তার একটা হলো প্রজাতন্ত্র পার্টি, এটা হলো ভারতপন্থী একটা দল। এরা নেপালকে আবার হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় এবং নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়। সেই কারণে একটা যোগসূত্র সবাই অনুমান করছে। আরেকটা দল হলো নেপালের স্বতন্ত্র পার্টি, এটা তরুণদের দল। তো এইটা গঠনে আবার যুক্তরাষ্ট্রের বিশেষ
সহায়তা, ইন্ধন ইত্যাদি ছিল বা আছে। ফলে এখানে ধারণা করা হয় যুক্তরাষ্ট্র এবং ভারতের এটা যৌথ ম্যাচ বা যৌথ সংশ্লিষ্টতা থাকতে পারে। এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। বিশ্বের সংঘাতের ভর কেন্দ্র আগে ছিল মধ্যপ্রাচ্য, এখন সেটা সংঘাতের ভর কেন্দ্র চলে এসেছে চীনকে ঘিরে। ফলে এখন এশিয়ায় অনেক কিছু দেখবো আমরা, বিশেষ করে চীনের চারপাশে, ভারতের চারপাশে অস্থিতিশীলতা দেখব। কিন্তু এটা অবশ্যই একটা স্পষ্ট সংকেত এই অঞ্চলে রাজনৈতিক উত্থান পতন ঘটবে, মানচিত্র ভাঙচুর হবে, এখানে রাজনৈতিক অস্থিরতা অনেক দিন চলবে। শক্তিগুলো ক্ষমতায় আশরাফ শুভ, দীপ্ত সংবাদ, ঢাকা করে নেপালে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নির্বাচন হবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসার কবি ফারুক আহমদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাতক্ষীরার 4টি আসনের সবকটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন 3 ডজনেরও বেশি প্রার্থী। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা। সীমান্তবর্তী তালা ও কলারোয়া উপজেলা নিয়ে সাতক্ষীরা 1 আসন, সদর উপজেলার 14টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা 2 আসন, আর দেবহাটা ও কালীগঞ্জের একাংশ নিয়ে সাতক্ষীরা 3 এবং শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা 4 আসন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের গণসংযোগ সভা সমাবেশে জমজমাট হয়ে উঠেছে আসনগুলো। 2001-এর নির্বাচনে এই আসনগুলো থেকে বিএনপি ও জামায়াত 4 দলীয় জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। জেলায় বিএনপির অবস্থান বেশ মজবুত। অবশ্য এখন প্রতিটি আসনে মাঠ গরম রাখছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। 15 বছর পরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, যেটি ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের ছিল না। আগামী জাতীয় নির্বাচনে আমরা আশা করি জামায়াত ইসলামী এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। মানুষের মনের কথাটি আমরা বলি, তাদের ভাগ্যের পরিবর্তনের কথা বলি। বিগত 17টি বছর বিএনপি রাজপথে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলকে জয়ী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আগামী নির্বাচন ঘিরে ভোটাররাও উৎসাহ উদ্দীপনায় রয়েছেন। সাতক্ষীরার জামায়াত ইসলামী ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন তারা। যিনি জনগণের কথা চিন্তা করবে, গরিব দুঃখীদের কথা চিন্তা করবে, সে সৎভাবে কাজ করবে, কোন রকম দুর্নীতিগ্রস্ত হবে না। যে দলই হোক না কেন, যে গরিবের দুঃখ কষ্ট বুঝবে তাকেই আমরা ভোট দেবো। সন্ত্রাস চাঁদাবাজকে আমরা প্রতিহত করতে পারবে সেসব লোকগুলো ভোট দেবো। দলকে শুধু ভালোবাসলে হবে না, জনগণকে ভালোবাসতে হবে। মহিলাদের নিয়ে যারা ভাববে সেরকম প্রার্থীতে কি ভোট। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে সাতক্ষীরায় মোট ভোটার 18,04,000-এর কিছু বেশি। দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর বাজারে মাছের দামে অস্থিরতা। বেশিরভাগ মাছ সাধারণ ক্রেতার হাতের নাগালের মধ্যে নেই। প্রতি কেজি ইলিশের জন্য গুনতে হয় 2,500 টাকা পর্যন্ত। রাজধানীর যাত্রাবাড়ি মাছের আড়ত। রাজধানীবাসীর মাছের চাহিদা পূরণে এই বাজারটি সম্পূর্ণ ভূমিকা পালন করে। তাই তো ভোর রাত থেকে সকাল পর্যন্ত রাজধানীবাসীর মাছের চাহিদা পূরণের জন্য ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে দেশীয় এবং চাষের মাছগুলো নিয়ে এখানে চলে আসে। শুরু হয় বেচা কেনা। জাতীয় মাছ ইলিশের মৌসুম চললেও বাজারে তা যেন সোনার হরিণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকায়। ফলে এই দামে নিম্নবিত্তরা দূরের কথা, মধ্যবিত্ত ক্রেতারাও কিনতে পারছেন না। ইলিশ মাছ কিনে বেশি দাম হলে তো আমাদের সমর্থন নাই কিনার, বুঝছেন। কম দাম হলে নেব, আর বেশি দাম হলে তো নেওয়ার সমর্থন নেই, নিয়ে খাইতে পারবো না। এত খাইতে পারবো বড় লোকেরা, এত বড় বড় মাছ খাইবে বড় লোকেরা, আমরা খাইতে পারবো। দাম বেশি ভাই, আমরা গরিব মানুষ, দাম বেশি কিনে তেলাপিয়া মাছ নিবো
তেলা মাছ কেটে 220 টাকা কয়। মাছের রাজা পাঙ্গাস দেওয়া উচিত ছিল, মাছের রাজা ইলিশ দেওয়া উচিত ছিল না। ইলিশের দাম নাগালের বাহিরে থাকায় পাঙ্গাস ও তেলাপিয়াই এখন নিম্নবিত্তের মানুষের ভরসা। 1000 টাকা নিয়ে বাজারে আসছি, এখন আমি আসলে কি মাছ কেনা থেকে শুরু করব এটা নিজেই বুঝতে পারতেছি না। 1 থেকে 1.5 কেজি একটা রুই মাছের কেজি হচ্ছে বর্তমানে 300 থেকে 350 টাকা, যেটা আমাদের সামর্থ্যের বাইরে। ইলিশ মাছও তো অনেক দাম বেশি, একটা ইলিশ মাছই 1600 টাকা 2000 টাকা চা। রাজধানীর যাত্রাবাড়ি বাজারে মাছ কিনতে আসা ক্রেতাদের অনেকে জানান ইলিশ দেখলে ভালো লাগে, কিন্তু বাসায় নেওয়া সম্ভব হয় না, কিনতে হচ্ছে কম দামের মাছ। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 64,700 ছাড়িয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত 24 ঘন্টায় শুধু ক্ষুধায় মারা গেছে আরও অন্তত 7 জন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। এর ফলে 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো 411 জনে, এর মধ্যে 142 জন শিশু। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি প্রকল্পটি বাস্তবায়নে একটি রূপরেখা চুক্তিতে সই করেন। এই উদ্যোগ পশ্চিম তীরকে কার্যত দ্বিখণ্ডিত করে দেবে এবং ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ কার্যত অসম্ভব করে তুলবে বলে মনে করা হচ্ছে। উন্নয়ন পরিকল্পনাটির আওতায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য নতুন করে 3400 নতুন বাড়ি নির্মাণের কথা রয়েছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার আয়োজিত বৈঠকে পরিষদের 15 সদস্য সর্বসম্মতভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই বিবৃতির সঙ্গে ঐকমত্য জানায়। তবে বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। এতে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়েও চাপ প্রয়োগ করা হয়। খেলার খবর। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের 10ম আসরে অংশ নিতে কাল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলের প্রতিযোগিতামূলক আসরে 2015 ও 2018 সালে দুবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন তাদের। 15 থেকে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হবে এই টুর্নামেন্ট। গত জুলাই মাস থেকে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে অনুশীলন করে বাংলাদেশের যুবারা। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে এই গ্রুপে আছে বাংলাদেশ ও নেপাল। অপরদিকে বি গ্রুপের 4 দল ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। ফলে গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনে স্থান পেলেন সেরা 11 জন টেস্ট ক্রিকেটার। ওপেনিংয়ে রয়েছেন ভারতের বীরেন্দ্র সেহবাগ ও সাউথ আফ্রিকার গ্র্যাম স্মিথ। ওয়ান ডাউনে রিকি পন্টিং, মিডল অর্ডারে জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ, জ্যাক কালিস, এবি ডিভিলিয়ার্স। উইকেট রক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন পেসার ডেল স্টেইন, প্যাট কামিন্স, জসপ্রীত বুমরা এবং স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন শেন ওয়ার্ন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফুটবল খেলা ঘিরে কক্সবাজার স্টেডিয়ামে সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত অন্তত 50। 25 ঘন্টায়ও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা, কমিশন সদস্যের পদত্যাগ। নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, মশা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে দায়ী করছে স্থানীয়রা। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।